পর্যন্ত আমার ওই কায়া সংসদ না আসছে, এই ছায়া সংসদে আমাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে এবং সেটা আগামী দিনের যেন আমাদের অন্য কোনো এমন মায়া সৃষ্টি না করে যাতে আমরা জাতীয় লক্ষ্য থেকে বিচ্যুত না হই। ওই জাতীয় লক্ষ্যের দিকে নজর রেখে আমি মনে করি আজকের এই আলোচনা যথোপযুক্ত সময়ে হয়েছে, যথেষ্ট যুক্তিতর্কের মাধ্যমে হয়েছে। যারা করলেন তাদের দেখে আমার গর্ব লাগছে যে আগামী দিনের বাজেট যাদের হাতে আছে তারা আমাদের চেয়ে আরো অনেক বেশি ভালো কাজ করবে। আপনাদের অভিনন্দন, ভালো থাকবেন। একটা প্রশ্ন আসছে ভট্টাচার্যের কাছে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্ন উত্তর দিবেন। তবে স্যার যেটা খানিকটা উল্লেখ করার চেষ্টা করলেন যে এই ছায়া সংসদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তো নিশ্চয়ই দেশ পরিচালনা করছে। আমরা মনে করি যেটি সেটি হচ্ছে যে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যখন দেশ পরিচালিত হবে তখন আর্থিক খাতের যে সুশাসন ফিরিয়ে আনা, আমাদের যে আয় বৈষম্য দূর করা এবং যে ঘোষিত সময় যদি নির্বাচন না হয়, বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে যাচ্ছে, তাহলে কিন্তু বাংলাদেশের যে এই যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত যে আয় বৈষম্য সেটি বাড়তে থাকবে, আমাদের বিনিয়োগ ব্যাহত হবে, আমাদের নানা খাত ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা মনে করি যে ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। স্যারের কাছে কিছু প্রশ্ন আসছে, স্যার সে প্রশ্ন উত্তর দিবেন। আমি যখন ছোট ছিলাম তখন মনে করতাম যে সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এখন বয়স হওয়ার পর পরে বুঝেছি সঠিক প্রশ্ন দেওয়াটা উত্তর জানার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো এসছে খুবই সঠিকভাবে এসেছে। যারা প্রশ্ন দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ সঠিক প্রশ্ন করতে পারাটাই একটা বড় বিষয় এবং আমাদের এই সঠিক প্রশ্ন যে হয় না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, সেটার অভিজ্ঞতাও তো আমাদের আছে, সেটাও তো আমরা জানি। আপনার নেতৃত্বে অর্থনীতির উপর শ্বেতপত্র কমিটি গঠন করেছিল, কমিটির সুপারিশ কি বাস্তবায়ন করেছে? আমাদের অনেকগুলো আছে যেগুলি চলমান আছে, বাস্তবায়নের প্রক্রিয়ার ভিতরে আছে। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি, আবার আশা করি যে অনেকগুলো আগামীতে হবে। সেহেতু এটার মূল দায়িত্ব ছিল কিন্তু আগামী দিনের সুপারিশ এর জন্য না, এর মূল দায়িত্ব ছিল এই সরকার অর্থনীতিকে কি অবস্থায় পেয়েছে সেই উত্তরাধিকারটাকে বুঝা। আমি ইংরেজিতে বলেছি গ্রাউন্ড জিরো, অর্থাৎ একটি স্বচ্ছতার অনুশীলন হয়েছে এখানে, এ ট্রান্সপারেন্সি এক্সারসাইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য বেঞ্চমার্ক, যে ভিত্তিভূমির উপরে এই সরকার দায়িত্ব নিয়েছে সেটা আমরা সঠিক সময়ে যথোপযুক্তভাবে যথেষ্ট যোগ্যতা নিয়ে করেছি। আপনারা খেয়াল রাখবেন, আমরা একটা আপনারা জানেন যে যারা কাজ করেছেন আমার সহকর্মীরা, তারা কোনো ধরনের পারিশ্রমিক নেন নাই। আমাদের হিসাবে এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছেন যদি আমরা বিদেশি কনসালটেন্ট দিয়ে করতাম। এবং এটার ভিতর দিয়ে বাংলাদেশের অর্থনীতিবিদ যারা আছেন, অর্থনীতি চর্চা করেন, তাদের মেধার একটি সংযুক্ত এবং যৌথ প্রতিফলন আমরা এটার ভিতর দিয়ে ঘটাতে পেরেছি। এটা শুধু এই পুস্তিক না, এটা বাংলাদেশের পেশাজীবীদের অন্তর্নিহিত শক্তিকেও আমরা এটার ভিতর দিয়ে দেখাতে পেরেছি। আপনারা সাথে ছিলেন। এটা আগামী দিনে একটি বেঞ্চমার্ক হিসেবে, ভিত্তি হিসেবে, রেফারেন্স ডকুমেন্ট হিসেবে থাকবে। আপনারাও বিভিন্ন সময় আজকে আলোচনায় বলেছেন বিদেশি ঋণের পরিশোধের চাপটা কি ঝুঁকিপূর্ণ কিনা। বিদেশি ঋণের চাপ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, বিলিয়ন ডলার করে বছর বছর বাড়ছিল। কিন্তু বর্তমান সরকারকে আপনি ধন্যবাদ দিবেন, এই সময়কালে 5 বিলিয়ন ডলারের উপর তারা বিদেশি ঋণ পরিশোধ করেছেন। এই সরকারের এই সময়কালের অন্যতম বড় সাফল্য যদি আমার বলতে হয় তাহলে সেটা হলো বিদেশি ঋণের চাপ তারা কমিয়ে নিয়ে এসেছেন এবং বিদেশি ঋণ পরিশোধ করেছেন যেগুলি বাকি ছিল। ওইগুলো যদি পরিশোধ না হতো তাহলে এখন জ্বালানি আমদানি করা আমাদের জন্য আরো অনেক বেশি কঠিন হয়ে উঠত। সেইটা সরকারের সামগ্রিকভাবে বড় সাফল্য জায়গাটা হলো বহির খাত, এখানে রেমিটেন্স, এক্সপোর্ট, একই সাথে আমাদের দায় দেনা পরিস্থিতিকে জায়গাতে একটা নিয়ন্ত্রণে রাখা এবং একই সাথে আমাদের মজুদকে বাড়ানো, টাকার মূল্যমানকে স্থিতিশীল করা ইত্যাদি, এবং যার ফলেই আমাদের এই ঝুঁকিটা আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। সরকার কি গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে? আমি ইতিমধ্যে বলেছি, হ্যাঁ, এটা গতানুগতিকই
দুঃখজনকভাবে হতে যাচ্ছে। কারণ এইটা গতানুগতিক না করতে হলে যে কাঠামোগত বা গঠনমূলক যে আলোচনাটা দরকার, আমার পরিতাপ যে সেইটা সেভাবে হয়নি। দেখুন, আমি আপনাকে সাধারণভাবে বলি কি, এই সাধারণ গতানুগতিক বাজেটের চরিত্র কি এটা আমরা জানি। আমি দু একটা আপনাকে বলি। একটা যেমন পরোক্ষ করের উপর নির্ভরশীলতা। তো কর বাড়াতে হবে, সবাই একমত হবে, কিন্তু পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর কিভাবে বাড়াবো, এইটার তো আপনার একটা দিক নির্দেশনা লাগবে। আমরা চোখের সামনে দেখছি বিত্ত বৈভব অসাম্য কিভাবে বৃদ্ধি পেয়েছে। 10% মানুষের হাতে 85% সম্পদ চলে গেছে। তাহলে সম্পদের কোন কোন জায়গাগুলোই আমাদের করের দৃষ্টিগোচরের বাইরে রয়ে যাচ্ছে, আমাদের তাহলে সেগুলি করে খুঁজে বের করে আমার বলতে হবে। আমরা এক সময় আলোচনা হয়েছিল, আমি যখন কিবরিয়া সাহেবের সাথে কাজ করেছিলাম, মাননীয় প্রয়াত অর্থমন্ত্রী, তখন আমরা চিন্তা করেছিলাম টেলিফোনের উপর দিব কিনা, এয়ারলাইন্সের টিকিটের উপর দিব কিনা, রেস্টুরেন্টে 25,000 টাকার উপরে বিল দিলে তার উপর দিব কিনা। এখন আমরা কি করছি, আমরা গাড়ির উপর দিচ্ছি, দ্বিতীয় গাড়ির উপরে আরো বাড়তি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। এইরকম জায়গাগুলো খুঁজে বের করা, যেটার মাধ্যমে বিত্ত বৈভবকে আমরা ধরে প্রত্যক্ষ করের ভিতর নিতে পারি। একই রকম দেখেন, ওই যে ব্যয়ের কথা আলোচনা হচ্ছিল, যেই প্রকল্পগুলো আছে সরকারের কাছে, এই প্রকল্পগুলোর আমরা বলেছি 40% ব্যয় ভুয়া এবং এটা অতি মূল্যায়িত প্রকল্প। সরকার এটাকে ABC ক্যাটাগরি করবে বলেছিলেন, অর্থাৎ কতে যেগুলি শেষ করতে হবে, খতে যেগুলি একটু আস্থা করা যাবে, গতে যেগুলিকে বাদ দিতে হবে। সেই পর্যালোচনা তো আমাদের সামনে আসেনি। সেহেতু বরঞ্চ দেখলাম আগেও যে সমস্ত রক্তক্ষরণ হতো প্রকল্পগুলো, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই, সেগুলো ঠিক মতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না। এইটি গতানুগতিকতা, যে আমি কাঠামোগত পরিবর্তনগুলো কি করলাম, যার ফলে এই যে বৈষম্য বিরোধী চরিত্রটা আরেকটু বাড়লো কিনা। কিসে দিয়ে সরকার দেখাবে যে বৈষম্য বিরোধী চরিত্রটা এইবারের বাজেটে বেড়ে আসছে, এটা দেখার অপেক্ষায় আমি আছি। বিনিয়োগ আকর্ষণের জন্য নির্বাচনের তারিখ কতটা জরুরি? বিনিয়োগ আকর্ষণ হলো এইবারের বাজেটের, আপনারা তো বলেছেন প্রধান হলো সম্পদ সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, আর আপনারা তো পুরোটাই বাদ দিয়ে দিয়েছেন। তো আমার যেটা সাধারণ হলো, দেশের ভিতরে অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা হলেও অর্জন করা গেছে এবং এই অর্জনটা হয়েছিল বৈদেশিক খাতে, কিন্তু আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থার ভিতরে আছে। কিন্তু এই দুটোর মধ্যেখান দিয়ে আগামী দিনে যদি এগোতে হয়, তাহলে কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার। বিনিয়োগটা আপনার সরকারি বিনিয়োগটা আছে অল্প, সেটাও কম, কিন্তু ব্যক্তি বিনিয়োগকে চাঙ্গা করাটাই হলো আগামী বছরের স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগ চাঙ্গা করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা। আমি এই ত্রিবিধ লক্ষ্যের ভিতরে আগামী বাজেট দেখার আকাঙ্ক্ষা রাখি। এখন সেইখানে যেটা হচ্ছে, ব্যক্তি বিনিয়োগ চায় 6 মাসের হিসাবে না, যেই নীতিটা হবে তার ধারাবাহিকতা বুঝতে চায়। এবং নির্বাচন যদি আগামীতে হয়, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা যেগুলির কথা এখন বলা হচ্ছে এবং সংস্কার, সেগুলি যে অব্যাহত থাকবে সেইটার আস্থা পেতে চায়। বাজেট নিয়ে তো সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন, এমনটা তো আমি শুনি নাই। যেহেতু রাজনীতিবিদদের সাথে আরো 10টা অনেক বড় বড় আলোচনা নিয়ে সরকার ব্যস্ত, সেহেতু আমার দুঃখের অর্থনীতি আলোচনায় তাদের স্থান পায়নি। এবং সেইটা যদি পেত, তাহলে ওই ধারাবাহিকতার বিষয়টিতে নিশ্চয়তা আসতো এবং একই রকম ভাবে আগামী দিনে এই ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে তারা উৎসাহিত হতো। এই যে আমি বলেছি একটা এই কাল পরশু কোনো একটি সাক্ষাৎকারে, যে এই যে এত বড় বিনিয়োগ সামিট হয়ে গেল, সকালবেলা ওনারা সরকারি লোকেদের কথা শুনতেন, সন্ধ্যার সময় আমাদের মতো লোকের সাথে কথা বলতেন, আর একটা প্রশ্নই করতেন, সরকার তো যদি না থাকে এই সরকার, তাহলে নতুন সরকার কি এই নীতিগুলো অব্যাহত রাখবে, নতুন কিছু করবে? আপনারা কি মনে করেন কবে ওটা হবে? অর্থাৎ একটা সময়ের ভিত্তিক যদি আস্থা না থাকে, তাহলে বিনিয়োগ চাঙ্গা হয় না। বিদেশি বিনিয়োগ তো আরো হয় না, দেশিটাও হয় না, বিদেশিটাও হয় না। সেহেতু একটা মানে এটা প্রেডিক্টেবিলিটি, মানে সম্ভাব্যতার সম্বন্ধে আস্থা সৃষ্টি করা বিনিয়োগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার জন্য বাস্তবায়ন, পাচার করা অর্থ ফেরত,
এই যে জিজ্ঞেস করছিলেন না বাজেট নতুন কি হতে পারতো, আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে অর্থায়নের, এই সাধারণ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রার বাইরে। সেটা হলো অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। যেগুলিকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা, খাতে কোন খাতের নম্বর দিয়ে এটাকে ঢোকানো হবে এটাও একটা বিষয়। এটা আগে আমাদের একবার অভিজ্ঞতা আছে এটার ব্যাপারে, 20 বছর আগের। এইটার একটা বড় বিষয়। এবং যারা টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকাকে কিভাবে আমরা আবার বাজেটে অন্তর্ভুক্ত করব, এইটার একটা অনুশীলন আমাদের আগামী দিনে দরকার করবে। আমি তো মানে এটাকে কি বলে, আশ্চর্যান্বিত হওয়ার অপেক্ষায় আছি। হয়তো আমাদের সকলকে আশ্চর্যান্বিত করে দিয়ে অর্থ উপদেষ্টা মহোদয় এরকম একটা খাতের কথা হয়তো এবারের বাজেটে বলবেন, যে চুরি করা টাকা, অবৈধ উপায়ে পাচার করা টাকা, দেশের ভিতরে ব্যাংক ঋণ ফেরত না দেওয়ার টাকা, কর খেলাফির টাকা, এই সমস্ত যা আমরা 9 মাসে আহরণ করেছি সেইটাকে আমরা বাজেটের অর্থায়নের জন্য তুলে ধরলাম এইবারের বাজেটে। এইরকম একটা যদি চমক আসে, ঠিক হবে না? তাহলে তো দিলেন না। বাজেট পূর্ব অর্থনীতি এখন খুবই একটা, ইংরেজিতে বলে সাসপেন্ডেড অ্যানিমেশন, অর্থাৎ এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যখন স্থির হয়ে থাকে, ওই স্থির করা উত্তেজনার ভিতরে আমরা অবস্থান করছি। আর একটু ধৈর্য ধরেন, আর কদিনের মধ্যে আমরা এটা পাবো। তবে আজকের যে আলোচনা হলো, এই আলোচনায় দেশ, জাতি এবং যারা বাজেট তৈরি করছেন যদি এখনো ছাপিয়ে না ফেলে থাকেন তাহলে উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। এবং তার চেয়েও বড় কথা, যে তরুণ সম্প্রদায় এই আলোচনাটা করলো তাদের নেতৃত্বের প্রতি আমি আস্থা রাখি। আমরা যা পারিনি ওনারা করবেন, এই ভরসা নিয়ে এসেছিলাম। একটা বিষয় একটুখানি পরিষ্কার হবার জন্য, যে চুরি করা টাকা, অবৈধ টাকা বাজেয়াপ্ত করে কি করা যেতে পারে, আবার আমি বলতে চাচ্ছি, আমি এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যদি কর খেলাফির টাকা যেটুকু আদায় করা গেল বিভিন্ন জরিমানা ইত্যাদির মাধ্যমে, যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না কিন্তু তাদের কাছ থেকে তাদের সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে বাজারে, অথবা অন্য কোনো পদ্ধতিতে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম। এবং সাধারণভাবে যারা কর দেয় না, এইরকম করদাতাদের টাকাকে একত্রিত করে যদি আমরা অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, এটা অভিনব অর্থায়নের খাত। সেটা হলো যে রাজস্ব আদায় না, বা আপনি কর পরোক্ষ বা প্রত্যক্ষ কর না, এইটা হলো অত্যাচারের কর যদি আমরা ফেরত নিয়ে আসি, আমার দুর্নীতির কর আমরা যদি এক করতে পারি, তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে। এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি। এবং এটা আমার একটা নৈতিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে একটা পদক্ষেপ হবে বলে আমি মনে করি। এবার না হোক, সামনে এটা আমাদের করতেই হবে।